হাইকোর্টের মতো চলছে, সুপ্রিম কোর্টের মতো চলছে। আইনজীবীরা হয়তো অনেকেই প্রো বোনো বা বিনে পয়সায় লড়ছেন, কিন্তু অনেকে আবার পয়সার ভিত্তিতে লড়ছেন। যদি এই মামলা পয়সার ভিত্তিতে নাও লড়েন, অন্য মামলা থেকে তারা তাদের প্রফেশনাল ফিস পাচ্ছেন, বিচারপতি তার মাস মাইনে পাচ্ছেন, সবাই তার তার জীবনটা তাদের মতো করে চলছে। কিন্তু যাদের জীবন চলছে না তারা হচ্ছে এই আন্দোলনকারীরা, বছরের পর বছর ওখানে বসে আছে। যে লোকগুলো সৎ উপায়ে চাকরিতে ঢুকেছেন তারাও যদি এই পুরো ঢালাওয়ের সাথে বহিষ্কৃত হয়ে যান, তাহলে সেটা তাদের সাথে ইনজাস্টিস করা হয়। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেহেতু তাদের হাতের নাগালের মধ্যে রয়েছেন, তারা হয়তো না খুব একটা ঠাহর করতে না পেরে তাকে আক্রমণ করছেন। কিন্তু এখানে শুধুমাত্র অ্যাডভোকেটের দোষ না, এখানে তদন্তকারী অর্গানাইজেশনের দোষ, প্রশাসনের যত লোকজন জড়িয়ে রয়েছে, আমাদের যারা বোর্ড রয়েছে, স্কুল সার্ভিস কমিশন, তারাই বা কেন সরাসরি ঢুকে বলছে না যে না আমাদের কাছে একটা ক্লিয়ার পিকচার রয়েছে, আমরা বলে দিতে পারি যে কোনটা ম্যানিপুলেটেড ডেটা, কোনটা এ ডেটা। দাদা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ধর্মতলা ওয়াই চ্যানেলে যে সকল শিক্ষক শিক্ষিকারা নিজেদের যোগ্য বলে দাবি করে এতদিন আন্দোলন করছেন, তারা শেষ যে শুনানি হলো এসএসসি মামলার, সেই শুনানির পর তারা রীতিমতন বিকাশবাবুকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তারা বলছেন বিকাশবাবু রাজনীতি করছে, কখনো বলছেন কোর্টকে ভুল পথে চালনা করছে। কি বলবেন আপনি সে বিষয়ে? আপনারও কি একই মত? দেখুন, এই গোটা বিষয়টার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম এটা শুরু করেছিলেন বটে, মামলাটা নিশ্চয়ই তারা করেছিলেন, এবং সেখান থেকে আরো অনেক অ্যাডভোকেটরাই ছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একা তো সেখানে নেই, তিনি যেহেতু খুব জনপ্রিয় এবং তার একটা রাজনৈতিক পরিচয় আছে, সেই জন্য তিনি আর কি ফোর ফ্রন্টে চলে এসেছেন। কিন্তু এছাড়া প্রচুর ইন্ডিভিজুয়াল অনেক পিটিশন জমা পড়েছে। এবং 2016 নিয়ে কথা বলছেন, 2010-এর বহু পিটিশন এরকম পড়ে রয়েছে। আগের দিনও হাইকোর্টে টেলিকাস্ট দেখছিলাম, একটা এরকম হয়েছে। এখন বিষয়টা তো কোনো আইনজীবী, হ্যাঁ কেন তারা বলছেন তার একটা লেজিট কারণ আছে। তার কারণ সত্যি যারা চাকরি করছিলেন, যেই মুহূর্তে একটা মামলা মোকদ্দমা শুরু হয়েছে, এই যে একটা একটা স্টেলমেট সিচুয়েশন হয়ে গেছে, সামনেও এগোচ্ছে না, পেছনেও যাচ্ছে না, এই জায়গাটা থেকেই তাদের একটা রাগ তৈরি হয়েছে, এবং সেই রাগটা সঙ্গত রাগ। তার কারণ একটা খুব সিম্পল জিনিস, হাইকোর্টের মতো চলছে, সুপ্রিম কোর্টের মতো চলছে। আইনজীবীরা হয়তো অনেকেই প্রো বোনো বা বিনে পয়সায় লড়ছেন, কিন্তু অনেকে আবার পয়সার ভিত্তিতে লড়ছেন। যদি এই মামলা পয়সার ভিত্তিতে নাও লড়েন, অন্য মামলা থেকে তারা তাদের প্রফেশনাল ফিস পাচ্ছেন, বিচারপতি তার মাস মাইনে পাচ্ছেন, সবাই তার তার জীবনটা তাদের মতো করে চলছে। কিন্তু যাদের জীবন চলছে না তারা হচ্ছে এই আন্দোলনকারীরা, বছরের পর বছর ওখানে বসে আছেন। এই যে 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, এই সময়ের দামগুলো কি আমরা তাদেরকে ফেরত দিতে পারবো? পৃথিবীর কোনো বিচার ব্যবস্থাই তো সময়ের দাম ফেরত দিতে পারে না। কম্পেনসেশন আপনি কি করবেন? চাকরি দেবেন, হয়তো কোনো টাকা দিয়ে কম্পেনসেশন করবেন বা কিছু একটা সলিউশন দেবেন। কিন্তু সেই সলিউশনটা কখনোই এই যে জীবনের যাদের 8 বছর 10 বছর চলে যাচ্ছে, এটা কি সত্যিই তারা আর ফিরে পাবে? আজকে 2016-য় যারা পরীক্ষা দিয়েছিলেন, আজকে 2025 হয়ে গেল। আর কিছুদিন বাদে একটা দশক কমপ্লিট হয়ে যাবে। ফলে আমরা কবে জানতে পারবো? এটা তো সত্যি কথা। সিবিআই তার মতো একটা সাবমিশন করবে। আইনজীবীরা বলবে না এটা ঠিক না, এটা ভুল না। জজ তার মতো একটা কথা বলবে। এটা তো একটা কম্প্রিহেন্সিভ ম্যানারে আসা উচিত। শুধুমাত্র কিছু ওই যেটাকে বলে ল্যাকাডেসিক্যাল মিস্টেক কিছু, এই প্রসিডিওরাল যে আইনের যে পদ্ধতিগত ত্রুটি, সেইগুলোকে ওভার পাওয়ার করে যাচ্ছে আসলে ট্রু জাস্টিস। এই আবেদনটা ভুল হয়েছে, ওই পদ্ধতিটা ভুল হয়েছে। আরে ভুল হচ্ছে, সেটাকে তাড়াতাড়ি কিভাবে সলভ করা যায়, এটা তো সমস্ত সরকারেরও দেখার কথা। সত্যিই তো এটা যারা তদন্তকারী অর্গানাইজেশন রয়েছেন তারাও ইকুয়ালি দায়বদ্ধ। এত বছর ধরে তারা কেন ওএমআর শিট ক্যালকুলেট করে ক্লারিফাই করে বলতে পারছেন না যে কোনটা ম্যানুপুলেটেড হয়েছে, কোনটা অনেস্ট ডেটা? সুপ্রিম কোর্ট কেন, হাইকোর্টেও বারবার এই প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি এটা বাছাই করে দিতে পারবেন? তার কারণ বিষয়টা খুব সিম্পল, যদি 100টা লোক চাকরিতে ঢুকে থাকে, তার মধ্যে যদি 10 জন বা 20 জনও থাকে যে সঠিকভাবে চাকরিতে ঢুকেছে, তার চাকরিটা তো নিয়ে নেওয়া যায় না, তার সাথে তো সেটা ইনজাস্টিস হবে। কিন্তু যেহেতু সার্ভিস জুডিসপ্রুডেন্সের নিয়ম, যদি কোনো ত্রুটিপূর্ণ হায়ারিং হয়, যে সেই পুরো প্যানেলটা বাতিল হয়ে যায়, তো সেইখান থেকে হাইকোর্ট যেটা করেছে, পুরো প্যানেল ধরে ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু তাও সুপ্রিম কোর্টের কাছে কনস্টিটিউশনাল ভ্যালুস অনেক গুরুত্বপূর্ণ, সেখানে রাইট টু লাইফ অনেক গুরুত্বপূর্ণ ভ্যালু প্রপোজিশন হিসেবে কাজ করে। তো সেই কারণে যে লোকগুলো সৎ উপায়ে চাকরিতে ঢুকেছেন, তারাও যদি এই পুরো ঢালাওয়ের সাথে বহিষ্কৃত হয়ে যান, তাহলে সেটা তাদের সাথে ইনজাস্টিস করা হয়। সেই কারণে সুপ্রিম কোর্ট প্রতিদিন এই সিবিআই সহ যারা এর পেছনে তদন্ত করছেন, তদন্তকারী অর্গানাইজেশন, তাদেরকে বারবার বলছেন যে আপনারা এইটা ক্লারিফাই করে দিন।
আপনি আমাকে একটা কথা বলুন, প্রত্যেকটা হিয়ারিং এ সিবিআই কেন ক্লারিফাই করতে পারে না যে আমার এইটা হচ্ছে অনেস্ট ডেটা, এইটা হচ্ছে ট্যাম্পার্ড ডেটা? প্রত্যেকদিন তারা দিনের পর দিন এই সময়টাকে নষ্ট করে যাচ্ছেন। এইখান থেকে তৈরি হচ্ছে মানুষের মধ্যে একটা ক্ষোভ, এবং এই ক্ষোভটা একেবারে সঙ্গত। এটা আমি যদি সেই জায়গায় থাকতাম, আমিও একই রকম ক্ষোভ প্রদর্শন করতাম। কারণ ৭-৮ বছর জীবনে কারোর মানে আননেসেসারি নষ্ট হয়ে যাওয়া, এটা মুখের কথা নয়। আমরা কোভিডে ২ বছর ঘরবন্দি হয়ে আমাদের ২ বছর নষ্ট হয়েছে প্রত্যেক মানুষের জীবনে। গরিব থেকে ধনী প্রত্যেকে কম বেশি সাফার করেছেন। গরিব ও মধ্যবিত্তরা বেশি সাফার করেছেন, ধনীরাও সাফার করেছেন কম্পারেটিভলি কম। কিন্তু ওই ২ বছরে আমরা দেখেছি যে এইরকম মানে সময় নষ্ট হওয়া বা ক্ষতি হওয়া একটা মানুষকে কোন জায়গায় নিতে পারে। সেখানে ৮ বছর ১০ বছর ধরে তারা বসে থাকছেন। তারা কোনো বিচার পাচ্ছেন না। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটা তো সুস্থ স্বাভাবিক মানুষ হলে তারা বিরক্ত হবেই। তো আমার মনে হয় যে এটা তারা হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেহেতু তাদের হাতের নাগালের মধ্যে রয়েছেন, তারা হয়তো না মানে খুব একটা ঠাহর করতে না পেরে তাকে আক্রমণ করছেন। কিন্তু এখানে শুধুমাত্র অ্যাডভোকেটের দোষ না। এখানে তদন্তকারী অর্গানাইজেশনের দোষ, প্রশাসনের যত লোকজন জড়িয়ে রয়েছে, আমাদের যারা বোর্ড রয়েছে, স্কুল সার্ভিস কমিশন, তারাই বা কেন সরাসরি ঢুকে বলছে না যে না আমাদের কাছে একটা ক্লিয়ার পিকচার রয়েছে, আমরা বলে দিতে পারি যে কোনটা ম্যানিপুলেটেড ডেটা, কোনটা ডেটা। সেটা তো তারা বলছে না। সবাই খালি কানাঘুষো একটা ফিশিনেস তৈরি করে রেখেছে, একটা জল ঘোলা ব্যাপার তৈরি করে রেখেছে। তার কারণটা হচ্ছে খুব সিম্পল, যে এই মুহূর্তে এরা এই লিস্টটা প্রকাশ করতে যাবে, কেন করছে না সেটাও বলে দিচ্ছি আপনাকে। এখানে একটা রাজনৈতিক বদমাইশি আছে। বদমাইশিটা হচ্ছে, ধরুন ১০০টা লোকের মধ্যে ৫০টা লোক অনেস্ট, ৫০টা লোক হচ্ছে জালি পদ্ধতিতে ঢুকেছে। যেই মুহূর্তে এসএসসি এটা ক্লারিফাই করে বলে দেবে যে এই ৫০ জন অনেস্ট, এই ৫০ জন জালি, এবার ওই ৫০ জন যারা জাল পদ্ধতিতে ঢুকেছে তারা তো ঘুষ দিয়ে কাটমানি দিয়ে ঢুকেছে। এবার যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেই হোক না কেন, তার রেসপেক্টিভ অথরিটি, তারা যখন ওই ৫০ জন বেআইনি এমপ্লয়িকে হটিয়ে দেবে, তখন তো তারা এই নেতা মন্ত্রীদেরকে গিয়ে ধরবে যে মশাই আপনি আমার ফিক্সড ডিপোজিটের সমস্ত টাকা আপনাকে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকলাম, এখন আপনি আমার পাশে দাঁড়াচ্ছেন না, আমার চাকরিও গেল, আমার সেভিংসের টাকাও গেল, উল্টে আবার কম্পেনসেশন দিতে হবে অ্যাজ পার দ্য হাইকোর্ট জাজমেন্ট। যত মায়না পেয়েছে সেগুলো সমস্ত সুদের হারে, চড়া সুদের হারে ফেরত দিতে হবে। তো তখন যারা বেআইনি হিসাবে ঢুকেছে, তারা অযোগ্য হলেও তারা তাদের পরিষেবাটা দিয়েছে, এতদিন ধরে মায়না পেয়েছে ইত্যাদি করেছে, তাদেরও একটা ফ্যামিলি সেটেলমেন্ট হয়ে গেছে, কারো ছেলে মেয়ে হয়েছে, পরিবার চলছে, এই লোকগুলো তো তখন ভেসে যাবে। তো এখন এই তৃণমূলের যে সমস্ত দুর্নীতিপরায়ণ নেতা আমলারা ওখানে বসে আছেন এই এসএসসির সাথে জড়িত, তারা পড়েছেন মহা ফ্যাসাদে। তার কারণ তারা যদি সৎভাবে সবটা বলে দেন, তাহলেও তারা গেরোয় পড়ছেন। তার কারণ বেহিসাবি লোকগুলো তখন তাদেরকে পেদাবে। আবার একই রকম ভাবে তারা যদি মানে এই ফিশিনেস করে যান, তখন আরো বছরের পর বছর ধরে এই মামলাটা চলতে থাকছে, এবং আরো নেক্সট পরীক্ষাগুলো হল্ট হয়ে যাচ্ছে, যারা যোগ্য প্রার্থী তাদের জীবনে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে একটা মিথ্যেকে চাপা দেওয়ার জন্য আরো ১০টা মিথ্যেকে ইনভোক করতে হচ্ছে। এইটাই হয়ে গেছে এই মুহূর্তে এই মামলাটির পরিণতি এবং পরিস্থিতি। তো এইটাকে যদি কেউ সলভ করতে পারে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন, ভগবানকে যদি আইনজীবী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয় তাও সে পারবে না। তার কারণ এই স্ক্রুটিনিটা করবার দায়িত্ব হচ্ছে আইদার যে এক্সামিনার, স্কুল সার্ভিস কমিশন, অথবা যারা যে পাবলিক অথরিটি পরীক্ষাটা কন্ডাক্ট করেছে, যাদের কাছে ওএমআর এবং রেকর্ডস রয়েছে, তারা এটাকে ক্লারিফাই করতে পারে, অথবা সিবিআই কিংবা স্টেট প্রশাসন অথবা যে পুলিশ প্রশাসন যারা এই তদন্তটা করছে, তারা এটাকে ক্লারিফাই করতে পারে। কোনো আমি আপনি গিয়ে এটাকে বললে এটা তাড়াতাড়ি করে হবে না, বা জজও এটা বসে এটাকে ক্লারিফাই করতে পারবেন না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। ফলে সিবিআই সহ, স্কুল সার্ভিস কমিশন সহ রেসপেক্টিভ অথরিটি, তারা যদি এটা দ্রুততার সাথে না করেন, তাহলে মাসের পর মাস এই মামলা চলতেই থাকবে, এটার কোনো কনক্লুসিভ জায়গায় আসা যাচ্ছে না।